আমি জানতাম সেদিন ওকে শেষবার দেখছি, কিন্তু ও জানতো না। তাই যখন ও আমার দিকে তাকিয়ে হেসে বলেছিল কাল আবার দেখা হবে, আমি শুধু হেসেছিলাম, কিছু বলিনি। কারণ আমি জানতাম কাল থেকে আমি আর এই গ্রামে থাকব না। আর ওকে সত্যিটা বলার মতো সাহস আমার ছিল না। আমার নাম মেহেরিন। আজ থেকে প্রায় 10 বছর আগের কথা। তখন আমি অনেক ছোট। প্রতি বছর গ্রীষ্মের ছুটিতে আমি নানুর বাড়িতে যেতাম। শহরের ব্যস্ত জীবন থেকে সেই গ্রামটা ছিল সম্পূর্ণ আলাদা। সকালে ঘুম ভাঙত পাখির ডাকে, দুপুরে পুকুরের পানিতে রোদ ঝিকমিক করত, বিকেলে কাঁচা রাস্তা দিয়ে গরুর গাড়ি চলে যেত, আর সন্ধে হলে দূরের মসজিদ থেকে আজানের শব্দ ভেসে আসত। সেই গ্রামেই আমার সঙ্গে পরিচয় হয়েছিল আদিবের। প্রথম দেখায় ওকে আমার একদম ভালো লাগেনি, কারণ ও ছিল অসম্ভব বিরক্তিকর। আমি পুকুর ঘাটে বসে বই পড়ছিলাম। হঠাৎ কোথা থেকে একটা ছোট পাথর এসে আমার বইয়ের ওপর পড়ল। আমি চমকে তাকালাম, দূরে দাঁড়িয়ে একটা ছেলে হাসছে। আমি রাগ করে বললাম, এই। ছেলেটা আরো জোরে হাসল। আমি বললাম, পাথর মেরেছ কেন? সে কাঁধ ঝাঁকিয়ে বলল, দেখছিলাম তুমি সত্যিই বই পড়ছো কিনা। আমি অবাক হয়ে বললাম, মানে? সে কাছে এসে বলল, তোমাকে প্রতিদিন এখানে বসে থাকতে দেখি, কিন্তু কখনো কাউকে তোমার সঙ্গে কথা বলতে দেখিনি। আমি বললাম, তাতে তোমার কি? সে হেসে বলল, কিছু না, শুধু ভাবলাম তুমি হয়তো কথা বলতে ভুলে গেছো। আমি বইটা বন্ধ করে উঠে দাঁড়ালাম। তুমি খুব বিরক্তিকর। ছেলেটা হেসে বলল, আমি আদিব। আমি বললাম, জানতে চাইনি। সে বলল, তবুও জেনে রাখো। তারপর চলে গেল। আমি অনেকক্ষণ তার চলে যাওয়ার দিকে তাকিয়েছিলাম, নিজের অজান্তেই হেসে ফেলেছিলাম। সেদিন বুঝিনি এই বিরক্তিকর ছেলেটাই একদিন আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ হয়ে উঠবে। পরের দিন বিকেলে আমি আবার পুকুর ঘাটে গিয়েছিলাম। বই খুলে বসার কিছুক্ষণ পর আদিব আবার হাজির। আমি বিরক্ত হয়ে বললাম, আবার এসেছো? সে বলল, হ্যাঁ, কেন? তুমি একা বসে আছো। আমি বললাম, আমি একা থাকতে চাই। সে বলল, ঠিক আছে। তারপর আমার পাশেই বসে পড়ল। আমি অবাক হয়ে তাকালাম। এটা কি? তুমি একা থাকতে চেয়েছিলে, তাই আমি চুপ করে বসে আছি। আমি বললাম, তুমি তো একদম চুপ করে নেই। সে হাসল। তুমি কথা বলছো। আমি বিরক্ত হয়ে আবার বই খুললাম। কিছুক্ষণ পর আমি বুঝতে পারলাম আদিব সত্যিই চুপ করে বসে আছে। সে নদীর দিকে তাকিয়েছিল। আমি আবার বই পড়তে শুরু করলাম, কিন্তু কেন জানি সেদিন আর বইয়ে মন বসছিল না। মাঝে মাঝে আমি লুকিয়ে ওর দিকে তাকাচ্ছিলাম। ও বুঝতে পারছিল কিনা জানি না, তবে এক সময় ও হঠাৎ বলল, তুমি আমার দিকে তাকাচ্ছ কেন? আমি সঙ্গে সঙ্গে বইয়ের দিকে তাকিয়ে বললাম, আমি তাকাইনি। তাকিয়েছিলে? না, 2 বার। আমি অবাক হয়ে বললাম, তুমি গুনছিলে? আদিব হেসে বলল, হ্যাঁ। আমি বললাম, তুমি সত্যি অসহ্য। সে বলল, তবুও কাল তুমি আবার এখানে আসবে। আমি কিচ্ছু বললাম না, কিন্তু মনে মনে আমি জানতাম আমি আসব। তারপর থেকে আমাদের একটা অদ্ভুত অভ্যাস হয়ে গেল। প্রতিদিন বিকেলে আমি পুকুর ঘাটে আসতাম, আর কিছুক্ষণ পর আদিবও আসত। কখনো আমরা কথা বলতাম, কখনো শুধু পাশাপাশি বসে থাকতাম, কখনো নদীর পাড় ধরে হাঁটতাম। আদিব আমাকে গ্রামের সব জায়গা চিনিয়ে দিয়েছিল। কোন গাছের আম সবচেয়ে মিষ্টি, কোন পুকুরে বিকেলে মাছ বেশি দেখা যায়, কোন রাস্তা দিয়ে গেলে দ্রুত নদীর কাছে পৌঁছানো যায়, আর কোথায় গেলে আমার নানু আমাকে দেখতে পাবেন না। আমি হেসে বলতাম, তুমি এত কিছু জানো কিভাবে? আদিব বলতো, আমি এই গ্রামের ছেলে। আমি বলতাম, তাতে কি? সে বলতো, তুমি শহরের মেয়ে, তোমাকে গ্রামের নিয়ম শিখতে হবে। আমি বলতাম, কি নিয়ম? সে বলতো, বৃষ্টিতে ভিজতে হবে। আমি বলতাম, আমি বৃষ্টিতে ভিজি না। সে বলতো, তাহলে তুমি গ্রামের মেয়ে নও। আমি রাগ করে বলতাম, আমি তো গ্রামের মেয়ে নই। তখন আদিব কিছুক্ষণ চুপ করে থাকত। তারপর বলতো, জানি, তুমি একদিন চলে যাবে। সেই কথাটা শুনলে আমার বুকের ভেতরটা কেমন যেন করে উঠত। আমি তখনও জানতাম না একদিন সত্যিই আমাকে চলে যেতে হবে। আর সেই দিনটা যতটা ভয় পেতাম তার থেকেও অনেক দ্রুত চলে আসবে।
একদিন বিকেলে আমরা নদীর ধারে বসেছিলাম। আকাশে মেঘ ছিল, হালকা বাতাস, দূরে কোথাও বৃষ্টি হচ্ছিল। আদিব হঠাৎ বলল, মেহেরিন, তুমি কি প্রতি বছর আসবে? আমি বললাম, হ্যাঁ। সত্যি? সত্যি। তাহলে আমি তোমার জন্য অপেক্ষা করব। আমি হেসে বললাম, কেন? নদীর দিকে তাকিয়ে বলল, জানি না। তারপর কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তুমি না এলে এই জায়গাটা ভালো লাগে না। সেদিন প্রথমবার আমার মনে হয়েছিল আদিব হয়তো আমাকে শুধু বন্ধু ভাবে না। আর সেই মুহূর্তে আমি বুঝতে পেরেছিলাম আমিও ওকে শুধু বন্ধু হিসেবে দেখি না। কিন্তু আমি কিচ্ছু বলিনি, শুধু নদীর দিকে তাকিয়েছিলাম। কারণ কিছু অনুভূতি মুখে বলার আগেই হৃদয়ে বুঝে ফেলে। সেই বছর গ্রীষ্মের ছুটি শেষ হবার আগের দিন আমার মা আমাকে ফোন করে বললেন, পরের দিনই আমাকে শহরে ফিরতে হবে। আমি অবাক হয়ে বললাম, এত তাড়াতাড়ি? মা বললেন, হ্যাঁ, তোমার বাবার কাজের জন্য আমাদের শহর বদলাতে হবে। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। তারপর জিজ্ঞেস করলাম, আমরা আবার এখানে আসবো তো? মা কোনো উত্তর দিলেন না, শুধু বললেন, দেখা যাবে। সেদিন রাতে আমি ঘুমোতে পারিনি, কারণ প্রথমবার আমার মনে হলো হয়তো আমি আর কখনো এই গ্রামে ফিরতে পারবো না। হয়তো আর কোনোদিন পুকুর ঘাটে বসবো না, নদীর পাড়ে হাঁটবো না, আর আদিবকে দেখব না। পরের দিন সকালে আমি ঠিক করেছিলাম আমি সবকিছু ওকে বলবো। আমি বলবো আমি চলে যাচ্ছি, আমি জানি না কবে ফিরব, কিন্তু আমি ওকে ভুলবো না। কিন্তু বিকেলে যখন আদিব আমার সামনে এসে দাঁড়ালো, আমি কিছুই বলতে পারলাম না। ও হেসে বলল, কাল আবার দেখা হবে? আমি ওর দিকে তাকিয়ে রইলাম। আমার চোখে পানি চলে আসছিল, কিন্তু আমি হাসলাম। তারপর বললাম, হ্যাঁ। আদিব বলল, প্রমিস? আমি মাথা নাড়লাম, প্রমিস। ও চলে গেল, আর আমি দাঁড়িয়ে রইলাম। মনে মনে শুধু একটা কথাই বলছিলাম, আদিব, আমি তোমাকে মিথ্যে কথা বলিনি। আমি সত্যিই ফিরে আসতে চেয়েছিলাম, কিন্তু আমি জানতাম না কাল থেকে আমার জীবনটাই বদলে যাবে। সেদিন রাতেই আমি গ্রাম ছেড়ে চলে গেলাম, আদিবকে কিছু না জানিয়ে, কোনো বিদায় না বলে। আর যাওয়ার আগে আমি শুধু একটা ছোট্ট কাঠের পাখি ওর ঘরের জানলার পাশে রেখে এসেছিলাম। কারণ ও একদিন আমাকে বলেছিল, তুমি যদি কোনোদিন আমাকে কিছু উপহার দাও, তাহলে এমন কিছু দিও যেটা দেখে আমার তোমার কথা মনে পড়বে। আমি জানতাম না সেই ছোট্ট কাঠের পাখিটা আমাদের দুজনের জীবনে এত বড় একটা গল্প হয়ে থাকবে। শহরে ফিরে আসার পর প্রথম কয়েকটা দিন আমার কাছে খুব অদ্ভুত লাগছিল। সবকিছু আগের মতোই ছিল। আমাদের বাড়ি, আমার ঘর, আমার স্কুল, আমার পরিচিত মানুষগুলো। শুধু একটা জিনিস ছিল না, আদিব। সকালে ঘুম থেকে উঠে মনে হতো আজ বিকেলে পুকুর ঘাটে যেতে হবে। তারপর হঠাৎ মনে পড়তো আমি তো আর গ্রামে নেই। বিকেল হলেই জানালার পাশে দাঁড়িয়ে থাকতাম। শহরের রাস্তার গাড়ির শব্দ শুনতাম, মানুষের ভিড় দেখতাম, আর মনে মনে ভাবতাম এই সময় আদিব কি করছে? হয়তো নদীর পাড়ে বসে আছে, হয়তো আমাকে খুঁজছে, হয়তো ভাবছে আমি কেন আজও আসিনি। আমি জানতাম না সেদিন সন্ধে আদিব সত্যিই পুকুর ঘাটে গিয়েছিল কিনা, কিন্তু আমি প্রতিদিনই মনে মনে সেখানে ফিরে যেতাম। প্রথম কয়েক মাস আমি অপেক্ষা করেছিলাম। ভেবেছিলাম হয়তো মা আবার বলবেন, চলো গ্রামে যাই। কিন্তু মা আর কিছু বলেননি। একদিন সাহস করে জিজ্ঞেস করলাম, মা, আমরা কি এই বছর নানুর বাড়ি যাব? মা একটু চুপ করে বললেন, না মা। কেন? তোমার বাবার কাজের জন্য এখন থেকে আমাদের এখানেই থাকতে হবে। আমি আর কিছু জিজ্ঞেস করিনি। সেদিন রাতে নিজের ঘরে এসে অনেকক্ষণ কেঁদেছিলাম। আদিবের কথা মনে পড়ছিল, ওকে দেওয়া আমার সেই ছোট্ট কাঠের পাখিটার কথা মনে পড়ছিল। আর বারবার মনে হচ্ছিল আমি যদি সেদিন ওকে সত্যিটা বলে যেতাম, হয়তো সবকিছু অন্যরকম হতো। হয়তো আদিব আমাকে থামানোর চেষ্টা করত, হয়তো বলতো তুমি যেও না, আর আমি হয়তো থেকে যেতাম। কিন্তু সত্যিটা হলো আমি কখনো জানব না,
কারণ আমি ওকে কিছু বলিনি। বছর কেটে যেতে লাগলো। 1 বছর, 2 বছর, 3 বছর। আমি বড় হতে লাগলাম। আমার স্কুল বদলে গেল, বন্ধু বদলে গেল, শহর বদলে গেল। কিন্তু একটা জিনিস বদলালো না, আদিবের কথা। কখনো বৃষ্টি হলে আমি ওর কথা মনে করতাম। কখনো নদীর ছবি দেখলে মনে হতো আমি আবার সেই গ্রামের পাড়ে দাঁড়িয়ে আছি। কখনো কোনো ছেলে মজা করে আমাকে বলতো, তুমি এত চুপচাপ কেন? আমি মনে মনে হেসে ফেলতাম, কারণ আমি জানতাম একটা ছেলে একদিন আমাকে বলেছিল, তুমি হয়তো কথা বলতে ভুলে গেছ। আর সেই ছেলেটাই আমাকে কথা বলার সবচেয়ে বড় কারণ হয়ে উঠেছিল। একদিন আমার স্কুলের এক বান্ধবী আমাকে জিজ্ঞেস করল, মেহেরিন, তোমার কি কখনো কাউকে ভালো লেগেছে? আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম। তারপর বললাম, হ্যাঁ। সে অবাক হয়ে বলল, সত্যি? আমি মাথা নাড়লাম। কে? আমি জানালার বাইরে তাকিয়ে বললাম, জানি না। মানে? জানি না সে এখন কোথায়। আমার বান্ধবী হেসে বলল, তাহলে সে তোমার প্রেমিক ছিল? আমি বললাম, না। তাহলে? আমি আস্তে করে বললাম, হয়তো আমার জীবনের সবচেয়ে অসমাপ্ত গল্প। সময়ের সাথে সাথে আমি আদিবের মুখটা ভুলতে শুরু করেছিলাম। অদ্ভুত শোনাবে, কিন্তু সত্যি। প্রথমে ওর মুখটা খুব স্পষ্ট মনে থাকত। চোখ, হাসি, চুল, কথা বলার ধরন, সব কিছু। তারপর ধীরে ধীরে সব ঝাপসা হয়ে গেল। আমি শুধু মনে রাখতে পারতাম যে একজন ছেলে ছিল, যে প্রতিদিন বিকেলে আমার জন্য অপেক্ষা করত, যে আমাকে গ্রামের রাস্তা চিনিয়ে দিয়েছিল, যে বলেছিল, তুমি না এলে এই জায়গাটা ভালো লাগে না। কিন্তু ও দেখতে কেমন ছিল সেটা আমি আর ঠিক মনে করতে পারতাম না। এটাই আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিত, কারণ আমি ভাবতাম হয়তো আদিবও আমাকে ভুলে গেছে, হয়তো সে এখন অন্য কারো সঙ্গে কথা বলে, হয়তো তার জীবনে অন্য কেউ এসেছে, হয়তো আমাদের সেই কয়েক মাসের গল্পটা তার কাছে কোনো গল্পই ছিল না, শুধু আমার কাছেই ছিল। প্রায় 5 বছর পর আমি প্রথমবার সেই গ্রামের কথা পুরোপুরি ভুলে যাওয়ার চেষ্টা করেছিলাম। নিজেকে বোঝালাম যে সবাই তো সবসময় জীবনে থাকে না। কিছু মানুষ আসে, কিছু স্মৃতি রেখে যায়, তারপর চলে যায়। আদিবও হয়তো তেমনই একজন। আমি নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। পড়াশোনা শেষ করলাম, চাকরি শুরু করলাম, নতুন বন্ধু হলো, নতুন মানুষ আমার জীবনে এলো। কিন্তু আদিবের মতো কেউই ছিল না, কারণ আদিবের সঙ্গে আমার সম্পর্কটা কখনো শুরুই হয়নি, তাই শেষও হয়নি। তারপর একদিন আমার নানু মারা গেলেন। অনেক বছর পর আমাকে আবার সেই গ্রামে যেতে হলো। দাদু নয়, নানুর পুরনো বাড়িটা তখন বিক্রি করে দেওয়া হবে, সব জিনিস গুছিয়ে নিতে হবে। গাড়ি যখন গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিল, আমার বুকের ভেতরটা হঠাৎ কেঁপে উঠল। আমি জানালার বাইরে তাকালাম। সবকিছু বদলে গেছে। রাস্তা পাকা হয়েছে, নতুন দোকান হয়েছে, অনেক পুরনো বাড়ি নেই, কিন্তু বাতাসটা সেই একই রকম, কাঁচা মাটির গন্ধটা সেই একই। আমি জানি না কেন, কিন্তু মনে হলো যেন আমি অনেক বছর ধরে এই জায়গাটার জন্যই অপেক্ষা করছিলাম। বাড়িতে পৌঁছে আমি একা একা ঘুরে দেখতে লাগলাম। পুরনো ঘর, পুরনো আলমারি, দেয়ালে ঝুলে থাকা কিছু ছবি, সবকিছুর উপর ধুলোর আস্তরণ। হঠাৎ একটা ঘরের কোণে আমি একটা কাঠের বাক্স দেখতে পেলাম। বাক্সটা আগে কখনো দেখিনি। আমি ধীরে ধীরে সেটার কাছে গেলাম, ঢাকনা খুললাম। ভেতরে পুরনো কাপড়, কিছু ছবি, একটা ভাঙা ঘড়ি আর একটা ছোট্ট কাঠের পাখি। আমার বুকের ভেতরটা হঠাৎ থেমে গেল। আমি পাখিটা হাতে তুলে নিলাম। আমি চিনতে পেরেছিলাম, এটা সেই পাখি যেটা আমি আদিবকে দিয়েছিলাম। কিন্তু এটা এখানে কিভাবে এলো? আমি তো এটা ওর বাড়ির জানালার পাশে রেখে এসেছিলাম। তাহলে কে এটা এখানে নিয়ে এসেছে? আমি পাখিটা উল্টে দেখলাম। পেছনে একটা তারিখ খোদাই করা। আমি তারিখটা দেখে জমে গেলাম। সেই তারিখ
যেদিন আমি গ্রাম ছেড়ে চলে গিয়েছিলাম। আমার হাত কাঁপতে লাগল। আমি পাখিটা শক্ত করে ধরে বসে পড়লাম। তখনই বাইরে প্রচণ্ড বৃষ্টি শুরু হলো। বৃষ্টির শব্দ শুনে আমার হঠাৎ সেই শেষ বিকেলটার কথা মনে পড়ে গেল। আদিব আমার সামনে দাঁড়িয়ে বলছে, কাল আবার দেখা হবে। আর আমি মিথ্যে হাসি দিয়ে বলছি, হ্যাঁ। সেদিন প্রথমবার আমার মনে হলো, হয়তো আদিবও আমাকে ভুলে যায়নি। হয়তো এই পাখিটা এখানে আসার পেছনে কোনো গল্প আছে, আর সেই গল্পটা আমাকে জানতে হবে। পরদিন সকালে আমি গ্রামের এক বৃদ্ধের কাছে গেলাম। তিনি আমাকে ছোটবেলা থেকে চিনতেন। আমি জিজ্ঞেস করলাম, চাচা, আপনি কি আদিবকে চেনেন? বৃদ্ধ কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন। তারপর বললেন, আদিব? আমি মাথা নাড়লাম, হ্যাঁ। তিনি ধীরে ধীরে বললেন, তুমি তো মেহেরিন, তাই না? আমার বুক ধক করে উঠল। আপনি আমাকে চিনলেন কিভাবে? বৃদ্ধ মৃদু হেসে বললেন, তোমাকে ভুলব কিভাবে? তুমি তো সেই মেয়ে। আমি থেমে গেলাম। কোন মেয়ে? বৃদ্ধ নদীর দিকে তাকিয়ে বললেন, যে মেয়েটা চলে যাওয়ার পর একটা ছেলে প্রতিদিন বিকেলে নদীর পাড়ে এসে বসে থাকত। আমার শরীর কেঁপে উঠল। আমি আস্তে করে জিজ্ঞেস করলাম, কে? বৃদ্ধ আমার দিকে তাকিয়ে বললেন, আদিব। আমি কিছু বলতে পারলাম না। বৃদ্ধ আবার বললেন, সে অনেক দিন অপেক্ষা করেছিল। আমি কাঁপা গলায় বললাম, কিসের জন্য? বৃদ্ধ মৃদু হেসে বললেন, তোমার জন্য। আমার চোখে পানি চলে এলো, কিন্তু পরের কথাটা শুনে আমার বুকটা আরো ভারী হয়ে গেল। কারণ বৃদ্ধ বললেন, কিন্তু সে জানতো না তুমি কেন চলে গিয়েছিলে। বৃদ্ধের কথাটা শুনে আমি অনেকক্ষণ কোনো কথা বলতে পারলাম না। মনে হচ্ছিল আমি যেন আবার সেই ছোট্ট মেয়েটায় ফিরে গেছি, যে এক বিকেলে একটা ছেলেকে না জানিয়ে গ্রাম ছেড়ে চলে গিয়েছিল। আমি আস্তে করে জিজ্ঞেস করলাম, চাচা, আদিব কতদিন অপেক্ষা করেছিল? বৃদ্ধ নদীর দিকে তাকিয়ে বললেন, অনেক দিন। কতদিন? তিনি একটু ভেবে বললেন, প্রায় 1 বছর। আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। 1 বছর! আমি শহরে বসে ভেবেছিলাম হয়তো আদিব আমাকে ভুলে গেছে, আর সে 1 বছর ধরে অপেক্ষা করেছিল। আমি কাঁপা গলায় বললাম, তারপর? বৃদ্ধ বললেন, তারপর একদিন সে আর আসেনি। কেন? জানি না। কেউ জানে না? বৃদ্ধ মাথা নাড়লেন। শুধু জানি যে যেদিন সে শেষবার নদীর পাড়ে এসেছিল, সেদিনও সে তোমার কথা বলেছিল। আমার চোখ দিয়ে পানি পড়তে শুরু করল। আমি জিজ্ঞেস করলাম, সে কি বলেছিল? বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর ধীরে ধীরে বললেন, সে বলেছিল, মেহরিন যদি একদিন ফিরে আসে তাহলে তাকে বলবেন আমি ওর উপর রাগ করিনি। আমি চোখ বন্ধ করলাম। এই একটা কথাই আমাকে ভেতর থেকে ভেঙে দিল। কারণ এত বছর ধরে আমি ভেবেছিলাম আদিব হয়তো আমাকে ঘৃণা করে, হয়তো ভাবে আমি ইচ্ছে করে ওকে ছেড়ে চলে গিয়েছিলাম। কিন্তু সে আমার উপর রাগই করেনি। আমি সেদিন বাড়িতে ফিরে এসে অনেকক্ষণ সেই কাঠের পাখিটা হাতে নিয়ে বসেছিলাম। আমার মাথায় শুধু একটা প্রশ্ন ঘুরছিল, আদিব এই পাখিটা আমার নানুর বাড়িতে রেখে গেল কেন? আমি তো এটা ওকে দিয়েছিলাম, তাহলে সে আবার এটা এখানে রেখে গেল কেন? পরদিন আমি নানুর পুরনো আলমারি খুললাম। ভেতরে কিছু পুরনো কাগজপত্র ছিল, জমির কাগজ, পুরনো ছবি, কিছু চিঠি। হঠাৎ একটা খামে আমার চোখ আটকে গেল। খামের ওপর লেখা, মেহেরিনের জন্য। আমার হাত কেঁপে উঠল। আমি খামটা খুললাম। ভেতরে একটা ছোট্ট কাগজ, মাত্র কয়েকটা লাইন। লেখাটা আমি চিনতে পারিনি, কিন্তু নিচে একটা নাম লেখা ছিল, আদিব। আমি পড়তে শুরু করলাম, মেহরিন, তুমি হয়তো কোনোদিন এই চিঠিটা পড়বে না, তবুও লিখছি। তুমি যেদিন চলে গেলে আমি অনেক দিন ভেবেছিলাম তুমি আবার আসবে, কারণ তুমি বলেছিলে কাল আবার দেখা হবে। আমি জানি না তুমি কেন চলে গেলে, হয়তো আমাকে ভুলে গেছো, তবু আমি তোমার উপর রাগ করিনি। শুধু একটা কথা জানতে ইচ্ছে করে,
সেদিন যাওয়ার আগে তুমি কি সত্যিই আমাকে একবারও মনে করেছিলে? আমি আর পড়তে পারলাম না। চিঠিটা আমার হাত থেকে পড়ে গেল। আমি মাটিতে বসে কাঁদতে লাগলাম, কারণ সেদিন আমি ওকে মনে করেছিলাম, শেষবারের মতো নয়, আজও করি। সেদিন রাতে আমি ঠিক করলাম আমি আদিবকে খুঁজব। যদি সে আমাকে ভুলেও গিয়ে থাকে, তবুও আমি ওর কাছে একবার সত্যিটা বলবো, আমি তোমাকে ছেড়ে যেতে চাইনি, আমি শুধু যেতে বাধ্য হয়েছিলাম। পরদিন সকালে আমি আবার সেই বৃদ্ধের কাছে গেলাম। জিজ্ঞেস করলাম, চাচা, আদিব এখন কোথায় থাকে? বৃদ্ধ একটু চুপ করে রইলেন। তারপর বললেন, তুমি কেন ওকে খুঁজছ? আমি বললাম, আমার কিছু কথা বলার আছে। বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেললেন। অনেক দেরি হয়ে গেছে মা। আমার বুক থক করে উঠল। আমি বললাম, কেন? বৃদ্ধ বললেন, আদিব এখন আর এখানে থাকে না। কোথায় গেছে? শহরে। কোন শহরে? বৃদ্ধ একটা নাম বললেন। আমি অবাক হয়ে গেলাম, কারণ সেই শহরটা ছিল আমার শহর। আমি কিছুক্ষণ কোনো কথা বলতে পারলাম না। বৃদ্ধ বললেন, তবে ওকে খুঁজে পাওয়া সহজ হবে না। কেন? কারণ ওর নিজের কোনো বাড়ি নেই সেখানে। কোথায় থাকে? বৃদ্ধ মাথা নাড়লেন। জানি না। আমি হতাশ হয়ে নদীর দিকে তাকালাম। এত বছর পর আমি অবশেষে জানতে পেরেছি আদিব আমাকে ভুলে যায়নি, কিন্তু এখন আমি জানি না সে কোথায়। ঠিক তখনই বৃদ্ধ আমার দিকে তাকিয়ে বললেন, তবে একটা জায়গা আছে। আমি দ্রুত তার দিকে তাকালাম। কোথায়? বৃদ্ধ বললেন, যদি সত্যি ওকে খুঁজতে চাও, তাহলে আগে সেই জায়গায় যাও। কোন জায়গা? বৃদ্ধ নদীর ওপারের দিকে তাকিয়ে বললেন, যেখানে তোমরা শেষবার একসঙ্গে বসেছিলে। আমি অবাক হয়ে বললাম, নদীর পাড়ে? বৃদ্ধ মাথা নাড়লেন। না, তার একটু ওপরে একটা পুরনো আম গাছ আছে, সেখানে যাও। কেন? বৃদ্ধ এবার আমার দিকে তাকিয়ে খুব শান্ত গলায় বললেন, কারণ আদিব তোমার জন্য একটা জিনিস রেখে গিয়েছিল। আমার বুক কেঁপে উঠল। আমি বললাম, কি? বৃদ্ধ শুধু বললেন, সেটা তুমি নিজেই খুঁজে পাবে। সেদিন বিকেলে আমি একা নদীর পাড়ে গেলাম। শীতের হালকা বাতাস, আকাশ মেঘলা, নদীর পানি ধীরে ধীরে বয়ে যাচ্ছে। অনেক বছর পর আমি আবার সেই জায়গায় দাঁড়ালাম, যেখানে একসময় আমি আর আদিব পাশাপাশি বসতাম। আম গাছটা এখনো ছিল, আগের চেয়ে অনেক বড়। আমি গাছটার কাছে গেলাম, চারপাশে খুঁজতে লাগলাম। হঠাৎ গাছের গোড়ায় একটা ছোট্ট পাথরের নিচে কিছু একটা দেখতে পেলাম। আমি পাথরটা সরালাম। সেখানে একটা পুরনো কাপড়ে মোড়ানো জিনিস। আমার হাত কেঁপে উঠল। ধীরে ধীরে কাপড়টা খুললাম। ভেতরে একটা ছোট্ট কাঠের বাক্স। বাক্সের উপর খোদাই করা ছিল মেহেরিনের জন্য। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। আমি বাক্সটা খুললাম। ভেতরে ছিল একটা পুরনো শুকনো ফুল, একটা ছোট্ট ছবি আর একটা কাগজ। আমি কাগজটা হাতে নিলাম। খুলতে গিয়ে থেমে গেলাম, কারণ কাগজের প্রথম লাইনে লেখা, মেহরিন, তুমি যদি কোনোদিন ফিরে আসো। আমি চোখ বন্ধ করলাম। তারপর ধীরে ধীরে চিঠিটা খুললাম। আর প্রথম লাইনটা পড়ে আমার পুরো পৃথিবী যেন থেমে গেল, কারণ আদিব লিখেছিল, তুমি সেদিন চলে যাওয়ার আগে আমাকে যে কথাটা বলতে পারোনি, সেটা আমি সেদিনই জেনে গিয়েছিলাম। আমি স্তব্ধ হয়ে গেলাম। সে কিভাবে জানত? আমি তো কিছুই বলিনি, কেউ কিছু জানত না। তাহলে আদিব কিভাবে জানত যে আমি তাকে ভালোবাসতাম? আর সেই চিঠির শেষ লাইনে একটা ঠিকানা লেখা ছিল। আমি ঠিকানাটা দেখে বুঝতে পারলাম আদিব আমার শহরে থাকে। আমি চিঠিটা বুকের কাছে চেপে ধরলাম। 10 বছর পর প্রথমবার মনে হলো, হয়তো আমাদের গল্পটা সত্যিই শেষ হয়ে যায়নি। হয়তো এত বছর ধরে আমরা দুজনেই শুধু ভুল সময়ের অপেক্ষায় ছিলাম। কিন্তু আমি তখনও জানতাম না, আদিবকে খুঁজে পাওয়ার পর আমাকে এমন একটা সত্যের মুখোমুখি হতে হবে, যেটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল বোঝাবুঝিটাকে চিরদিনের জন্য বদলে দেবে। চিঠিটা হাতে নিয়ে
আমি অনেকক্ষণ নদীর পাড়ে বসেছিলাম। আমার সামনে সেই একই নদী, একই বাতাস, একই আম গাছ। শুধু আমরা আর আগের মতো ছোট ছিলাম না। 10 বছর কেটে গেছে। আমি চিঠিটা আবার খুললাম। আদিবের লেখার শেষ কয়েকটা লাইন পড়তে শুরু করলাম। মেহেরিন, তুমি যদি কোনোদিন ফিরে আসো, তাহলে হয়তো এই চিঠিটা তোমার হাতে পৌঁছাবে। আমি জানি না তুমি কেন চলে গিয়েছিলে। আমি জানি না তুমি আমাকে মনে রেখেছ কিনা। কিন্তু আমি একটা কথা জানি, সেদিন তুমি যখন আমার দিকে তাকিয়ে বলেছিলে, কাল আবার দেখা হবে, তখন তুমি মিথ্যে বলনি। তুমি সত্যিই ফিরে আসতে চেয়েছিলে, কারণ তোমার চোখে আমি সেটা দেখেছিলাম। তাই আমি তোমার উপর কোনোদিন রাগ করিনি, শুধু অপেক্ষা করেছি। আর যদি কোনোদিন তুমি জানতে চাও আমি কোথায় আছি, তাহলে এই ঠিকানায় এসো। হয়তো তখনও আমি তোমার জন্য অপেক্ষা করব। চিঠিটা পড়ে আমার চোখ ঝাপসা হয়ে গেল। আমি জানি না কেউ একজন কিভাবে এত বছর ধরে একটা মানুষকে মনে রাখতে পারে, কিন্তু সেদিন বুঝেছিলাম আদিব আমাকে ভুলে যায়নি, বরং আমি নিজেই এত বছর ধরে ওকে ভুলে থাকার ভান করেছিলাম। পরদিন সকালে আমি শহরে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমার হাতে তখন শুধু একটা ঠিকানা আর একটা প্রশ্ন, আদিব কি সত্যি সেখানে থাকবে, নাকি এত বছর পর আমি আবারও দেরি করে ফেলেছি। গাড়িতে বসে জানলার বাইরে তাকিয়েছিলাম। গ্রামের রাস্তা ধীরে ধীরে পিছনে চলে যাচ্ছিল। আমি জানি না কেন, কিন্তু আমার মনে হচ্ছিল আমি এবার শুধু গ্রাম ছেড়ে যাচ্ছি না, আমি আমার জীবনের একটা অসমাপ্ত গল্পের শেষ অধ্যায় খুঁজতে যাচ্ছি। শহরে ফিরে আসার পর প্রথম কয়েকদিন আমি ঠিকানাটা হাতে নিয়ে বসে থাকলাম। যাব কি যাব না এই সিদ্ধান্ত নিতে পারছিলাম না। একদিকে ভয় হচ্ছিল, যদি আদিব আমাকে চিনতে না পারে, যদি ওর জীবনে অন্য কেউ থাকে, যদি ও আমাকে দেখে শুধু বলে, তুমি এতদিন কোথায় ছিলে, আমি কি উত্তর দেব? আমি তো সত্যিই জানি না কেন আমি এত বছর ওকে খুঁজিনি। হয়তো ভেবেছিলাম সবকিছু শেষ হয়ে গেছে, হয়তো নিজের জীবন নিয়ে এত ব্যস্ত হয়ে গিয়েছিলাম যে একটা মানুষকে খুঁজে পাওয়ার ইচ্ছেটাকেও ভুলে গিয়েছিলাম। কিন্তু সত্যিটা হলো, আমি ওকে কখনো ভুলিনি, শুধু নিজেকে বোঝাতে চেয়েছিলাম যে ভুলে গেছি। অবশেষে এক সকালে আমি সেই ঠিকানায় গেলাম। ঠিকানাটা শহরের এক শান্ত এলাকায়। পুরনো একটা দোতলা বাড়ি, বাড়ির সামনে একটা বড় কৃষ্ণচূড়া গাছ। আমি গেটের সামনে দাঁড়িয়ে রইলাম। আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। 10 বছর ধরে যে মানুষটার কথা মনে মনে বলেছি, আজ হয়তো তার সামনে দাঁড়াবো। আমি ধীরে ধীরে গেট খুললাম, দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। একবার হাত তুললাম, আবার নামিয়ে ফেললাম। আমি ভয় পাচ্ছিলাম। তারপর নিজেকে বললাম, মেহেরিন, তুমি এত বছর ধরে যার জন্য অপেক্ষা করেছ, আজ শুধু একটা দরজায় নক করতে পারছো না? আমি চোখ বন্ধ করে দরজায় টোকা দিলাম। একবার, দুবার। ভেতর থেকে পায়ের শব্দ এলো। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। দরজা খুলল, কিন্তু সামনে আদিব ছিল না। একজন বয়স্ক মহিলা দাঁড়িয়েছিলেন। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, কাকে চাই? আমি একটু থেমে বললাম, আদিব কি এখানে থাকেন? মহিলাটির মুখটা হঠাৎ বদলে গেল। তিনি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন, তারপর বললেন, আপনি কে? আমি বললাম, আমি। কথাটা মুখে আনতে গিয়ে থেমে গেলাম। 10 বছর পর আমি কি সত্যিই বলতে পারি আমি মেহেরিন? শেষ পর্যন্ত বললাম, আমি ওর পুরনো পরিচিত। মহিলাটি আরও কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, আদিব এখানে থাকে না। আমার বুকটা হঠাৎ খালি হয়ে গেল। আমি বললাম, কোথায় থাকে? মহিলা বললেন, জানি না, কিন্তু। আমি থেমে গেলাম। কিন্তু কি? মহিলা এবার দরজাটা একটু খুলে বললেন, আপনি কি সেই মেহেরিন? আমার পুরো শরীর কেঁপে উঠল। আমি কোনো কথা বলতে পারলাম না। মহিলা আমার মুখের দিকে তাকিয়ে ধীরে ধীরে বললেন, আদিব যার জন্য এত বছর অপেক্ষা করেছে। আমার চোখে পানি চলে এলো। আমি শুধু মাথা নাড়লাম। মহিলা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তাহলে এতদিন পর তুমি এসেছ। আমি অবাক হয়ে বললাম, আপনি আমাকে চেনেন? তিনি মৃদু হেসে বললেন, তোমাকে না, কিন্তু তোমার গল্পটা চিনি। আমি থমকে গেলাম। তিনি বললেন,
আদিব তোমার কথা আমাকে অনেকবার বলেছে। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। আমি জিজ্ঞেস করলাম, আপনি কে? তিনি বললেন, আমি আদিবের মা। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। দরজার পাশে রাখা একটা চেয়ারে বসে পড়লাম। আদিব আমার কথা তার মাকে বলেছে, এত বছর পরও? আমি কাপা গলায় জিজ্ঞেস করলাম, ও কোথায়? আদিবের মা কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর বললেন, তুমি ওকে কেন খুঁজছ? আমি বললাম, আমার কিছু কথা বলার আছে। তিনি বললেন, 10 বছর আগেও তোমার কিছু কথা বলার ছিল। আমি মাথা নিচু করলাম, জানি, কিন্তু তখন বলতে পারিনি। আদিবের মা আমার দিকে তাকিয়ে বললেন, তুমি জানো আদিব সেদিন তোমার জন্য কতক্ষণ অপেক্ষা করেছিল? আমি চোখ তুলে তাকালাম। তিনি বললেন, তুমি চলে যাওয়ার পরের দিন সকাল থেকে সন্ধে পর্যন্ত সে তোমাদের বাড়ির সামনে দাঁড়িয়েছিল। ভেবেছিল হয়তো তুমি ফিরে আসবে। আমার বুকের ভেতরটা ব্যথা করে উঠল। তিনি আবার বললেন, তারপর দিন কেটে গেল, সপ্তাহ কেটে গেল, মাস কেটে গেল, কিন্তু তুমি আর এলে না। আমি চোখের পানি মুছে বললাম, আমি আসতে চেয়েছিলাম, কিন্তু। তিনি থামিয়ে দিলেন। আমি জানি। আমি অবাক হয়ে তাকালাম। তিনি ধীরে ধীরে বললেন, আদিবও জানত। আমার নিঃশ্বাস আটকে গেল। কিভাবে? আদিবের মা ঘরের ভেতরে গেলেন। কিছুক্ষণ পর ফিরে এলেন একটা পুরনো খাম হাতে। খামটা আমার দিকে বাড়িয়ে দিয়ে বললেন, কারণ তুমি চলে যাওয়ার পর আদিব তোমার নানুর বাড়িতে গিয়েছিল। আমি অবাক হয়ে বললাম, কি? তিনি বললেন, সে তোমার সঙ্গে দেখা করতে পারেনি, কিন্তু তোমার ঘরের জানলার পাশে সে একটা জিনিস রেখে এসেছিল। আমি বুঝতে পারলাম, কাঠের পাখিটা। আমি কাঁপা গলায় বললাম, ওটা? আদিবের মা মাথা নাড়লেন। হ্যাঁ, ওটা আদিবই রেখে গিয়েছিল। আমার চোখ দিয়ে আবার পানি পড়তে লাগল। কিন্তু তখনই আদিবের মা এমন একটা কথা বললেন, যেটা শুনে আমার বুকের ভেতরটা হঠাৎ থেমে গেল। তিনি বললেন, কিন্তু মেহেরিন, আদিব তোমার জন্য শুধু সেই পাখিটাই রেখে যায়নি, সে আরও একটা জিনিস রেখে গিয়েছিল। আমি তাকিয়ে রইলাম। কি? আদিবের মা আমার হাতে সেই পুরনো খামটা দিয়ে বললেন, তোমার জন্য লেখা একটা চিঠি। আমি কাঁপা হাতে খামটা খুললাম। ভেতরে একটা চিঠি, কিন্তু চিঠির প্রথম লাইন পড়েই আমার বুক কেঁপে উঠল। কারণ সেখানে লেখা, মেহরিন, তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে আমাকে খুঁজতে এসো না। মেহেরিন, তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে আমাকে খুঁজতে এসো না। চিঠিটার প্রথম লাইন পড়েই আমার হাত কেঁপে উঠল। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না যে মানুষটা এত বছর আমার জন্য অপেক্ষা করেছে, সে কেন আমাকে বলবে তাকে খুঁজতে না। আমি দ্রুত পরের লাইনগুলো পড়তে শুরু করলাম। আমি জানি না তুমি কেন চলে গিয়েছিলে, কিন্তু আমি জানি তুমি ইচ্ছা করে আমাকে ছেড়ে যাওনি। সেদিন তোমার চোখে আমি অনেক কথা দেখেছিলাম, তাই আমি অপেক্ষা করেছি। কিন্তু মেহরিন, তুমি যদি কোনোদিন ফিরে আসো, আমাকে খুঁজো না, কারণ আমি চাই না তুমি তোমার জন্য তোমার জীবন থামিয়ে রাখো। তুমি তোমার জীবন নিয়ে এগিয়ে যেও। আর যদি কোনোদিন আমার কথা মনে পড়ে, তাহলে শুধু মনে করবে, একটা ছেলে ছিল যে তোমাকে সত্যি ভালোবাসত, কিন্তু তোমার জীবনে বোঝা হয়ে থাকতে চায়নি। দাস, আদিব। আমি চিঠিটা নামিয়ে রাখলাম। আমার চোখ দিয়ে পানি পড়ছিল। আমি আদিবের মায়ের দিকে তাকিয়ে বললাম, ও আমাকে এটা কেন লিখেছিল? তিনি কোনো উত্তর দিলেন না। আমি আবার বললাম, ও কি ভেবেছিল আমি ওকে ভালোবাসি না? আদিবের মা ধীরে ধীরে বললেন, হয়তো, কিন্তু। তিনি থেমে গেলেন। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু কি? তিনি আমার দিকে তাকিয়ে বললেন, তোমার চলে যাওয়ার পর আদিব অনেক বদলে গিয়েছিল। কিভাবে? আগের মতো হাসত না, কারো সঙ্গে বেশি কথা বলতো না, তবে তোমাকে নিয়ে কখনো খারাপ কিছু বলেনি। আমি চোখ মুছে বললাম, তাহলে? তিনি দীর্ঘশ্বাস ফেললেন। একদিন সে আমাকে বলেছিল, মেহেরিন যদি সুখে থাকে তাহলে আমিও সুখে থাকব। আমার বুকটা যেন ভেঙে গেল। আমি মনে মনে বললাম, আদিব, আমি সুখে ছিলাম না, আমি শুধু ভেবেছিলাম তুমি আমাকে ভুলে গেছো। আমি আদিবের মাকে জিজ্ঞেস করলাম,
আপনি জানেন ও এখন কোথায়? তিনি কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর বললেন, জানি। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। কোথায়? তিনি বললেন, এই শহরেই। কিন্তু তুমি ওকে খুঁজে পাবে না। আমি অবাক হয়ে বললাম, কেন? তিনি মৃদু হেসে বললেন, কারণ ওই নিজেই চায় না কেউ ওকে খুঁজে পাক। কিন্তু কেন? তিনি জানালার বাইরে তাকিয়ে বললেন, কিছু মানুষ ভালোবাসার মানুষটাকে হারানোর পর তার স্মৃতির সঙ্গে বাঁচতে শেখে। আমি চুপ করে রইলাম। তারপর জিজ্ঞেস করলাম, ও কি বিয়ে করেছে? এই প্রশ্নটা করতে আমার খুব কষ্ট হচ্ছিল, কিন্তু জানতে চেয়েছিলাম। আদিবের মা আমার দিকে তাকালেন, তারপর ধীরে ধীরে মাথা নাড়লেন। না। আমার বুকের ভেতর একটা অদ্ভুত অনুভূতি হলো। খুশি নাকি কষ্ট আমি বুঝতে পারলাম না। আমি আবার জিজ্ঞেস করলাম, কেন? তিনি বললেন, জানি না, তবে একটা কথা জানি। কি? প্রত্যেক বছর বর্ষার প্রথম দিনে আদিব কোথাও একটা যায়। আমি অবাক হয়ে বললাম, কোথায়? আদিবের মা আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, যেখানে তোমাদের প্রথম দেখা হয়েছিল, পুকুর ঘাট। আমি ফিসফিস করে বললাম, ও এখনো সেখানে যায়? হ্যাঁ। কেন? সেটা আমি জানি না। আমি উঠে দাঁড়ালাম। আপনি আমাকে ওর ঠিকানা দেবেন? আদিবের মা এবার আমার হাত ধরলেন। মেহেরিন। আমি থেমে গেলাম। তিনি বললেন, তুমি কি সত্যি ওকে ভালোবাসো? প্রশ্নটা শুনে আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম। 10 বছর ধরে আমি নিজেকে এই প্রশ্নটা কখনো করিনি, কারণ আমি জানতাম উত্তরটা কি। আমি ধীরে ধীরে বললাম, হ্যাঁ। আদিবের মা আমার হাতটা শক্ত করে ধরলেন। তাহলে একটা কথা মনে রেখো। কি? তুমি যদি ওর কাছে যাও, তাহলে অতীতের জন্য ক্ষমা চাইতে যেও না। আমি অবাক হয়ে তাকালাম। তিনি বললেন, ও তোমাকে কোনোদিন দোষ দেয়নি। তাহলে শুধু সত্যিটা বলবে। আমি মাথা নাড়লাম। সেদিন রাতে আমি বাড়িতে ফিরে এলাম। ঘুমোতে পারলাম না। বারবার সেই চিঠিটার কথা মনে হচ্ছিল, আমাকে খুঁজতে এসো না। কিন্তু আমি জানতাম, এবার আমি ওর কথা শুনব না। কারণ 10 বছর আগে আমি ওকে না জানিয়ে চলে গিয়েছিলাম। এবার আমি ওকে না জানিয়ে চলে যাব না। আমি আদিবকে খুঁজব। যদি সে আমাকে গ্রহণ না করে, তবুও আমি সত্যিটা বলবো। আমি বলবো, আমি তোমাকে ছেড়ে যাইনি, আমি শুধু হারিয়ে গিয়েছিলাম। পরদিন ভোরে আমি আবার গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমি জানতাম আদিবের মা বলেছিলেন বর্ষার প্রথম দিনে সে পুকুর ঘাটে যায়। আর সেই দিনটা ছিল ঠিক পরের দিন। আমি জানতাম না আদিব সেখানে থাকবে কিনা, কিন্তু আমার আর কোনো পথ ছিল না। সকালেই আমি বাসে উঠলাম। জানালার পাশে বসেছিলাম। আকাশ ধীরে ধীরে কালো হয়ে আসছিল। দূরে মেঘ জমেছে। আর আমার মনে হচ্ছিল প্রকৃতিও যেন জানে আজ একটা গল্পের অনেক বছরের অপেক্ষা শেষ হতে চলেছে। বিকেলের দিকে আমি গ্রামে পৌঁছলাম। বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি ছাতা নিয়ে পুকুর ঘাটের দিকে হাঁটতে লাগলাম। রাস্তা ভিজে গেছে। কাদার মধ্যে পা ডুবে যাচ্ছিল। বৃষ্টির পানি আমার ছাতার ওপর পড়ছিল। আর প্রতিটা শব্দের সঙ্গে আমার হৃৎস্পন্দন আরও দ্রুত হচ্ছিল। আমি পুকুর ঘাটে পৌঁছে দাঁড়ালাম। চারপাশে কেউ নেই, শুধু বৃষ্টি। পুকুরের পানিতে ছোট ছোট ঢেউ। আমি সেই পুরনো জায়গাটার দিকে তাকালাম, যেখানে একদিন একটা ছেলে আমার বইয়ের ওপর পাথর ছুঁড়ে বলেছিল, দেখছিলাম তুমি সত্যিই বই পড়ছ কিনা। আমার চোখে পানি চলে এলো। আমি হেসে ফেললাম। এত বছর পরও স্মৃতিটা এতটাই জীবন্ত ছিল। ঠিক তখনই পেছন থেকে একটা কণ্ঠ শুনতে পেলাম, একটা পরিচিত কণ্ঠ, যে কণ্ঠ আমি 10 বছর ধরে শুধু স্মৃতিতে শুনেছি। কণ্ঠটা বলল, তুমি এখনো বৃষ্টিতে ভিজতে পছন্দ করো না? আমার পুরো শরীর জমে গেল। আমি ধীরে ধীরে ঘুরে দাঁড়ালাম। একজন মানুষ দাঁড়িয়ে আছে। তার হাতে একটা পুরনো ছাতা, চোখে সেই একই শান্ত দৃষ্টি, মুখে সেই পরিচিত হাসি। আমি প্রথমে তাকে চিনতে পারিনি, কিন্তু তারপর সে হাসল। আর আমি বুঝলাম, আদিব। 10 বছর পর আমি সত্যি ওকে খুঁজে পেয়েছি। আমার ঠোঁট কাঁপছিল।
আমি কিছু বলতে পারছিলাম না। আদিব আমার দিকে তাকিয়ে বলল, অনেক দেরি করে ফেললে মেহরিন। আমার চোখ দিয়ে পানি পড়তে শুরু করল। আমি বললাম, তুমি এখনো আমাকে মনে রেখেছ? আদিব কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকল। তারপর খুব আস্তে বলল, কিছু মানুষকে ভুলে যাওয়ার জন্য তাদের আগে ভুলে যেতে হয়। আমি চুপ করে রইলাম। আদিব আবার বলল, তুমি তো কোনোদিনই আমার কাছে শেষ হয়ে যাওনি। আমার বুকটা কেঁপে উঠল। আমি একটা পা এগিয়ে গেলাম। তারপর বললাম, আমি তোমাকে কিছু বলতে এসেছি। আদিব মৃদু হেসে বলল, আমি জানি। আমি অবাক হয়ে তাকালাম। কি জানো? আদিব উত্তর দিল না, শুধু আমার হাতে থাকা কাঠের পাখিটার দিকে তাকালো। তারপর বলল, তুমি কি এটাও এখনো রেখেছ? আমি পাখিটা বের করে দেখালাম। আদিব কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখেও পানি জমে উঠেছিল। তারপর সে নিজের পকেট থেকে একটা ছোট্ট জিনিস বের করল। আমি সেটা দেখে একেবারে স্তব্ধ হয়ে গেলাম, কারণ তার হাতে ছিল আরেকটা কাঠের পাখি, একই রকম। শুধু তার গায়ে খোদাই করা ছিল একটা তারিখ, সেই দিন যেদিন আমরা প্রথম দেখা করেছিলাম। আমি ফিসফিস করে বললাম, তুমি এটা এত বছর ধরে রেখেছ? আদিব মৃদু হেসে বলল, তুমি তোমারটা রেখেছিলে? আমি মাথা নাড়লাম, হ্যাঁ। সে বলল, তাহলে আমি কেন রাখব না? সেই মুহূর্তে আমি বুঝতে পারলাম, 10 বছর ধরে আমরা দুজনেই ভেবেছিলাম অন্যজন আমাদের ভুলে গেছে, কিন্তু সত্যিটা ছিল আমরা দুজনেই একই স্মৃতি বুকে নিয়ে বেঁচেছিলাম। তবুও আমার মনে তখনও একটা প্রশ্ন ছিল, আদিব আমাকে দেখে এত সহজে হাসছে কেন? কেন সে আমার ওপর রাগ করেনি? আর সবচেয়ে বড় কথা, সে কি সত্যিই এত বছর আমার জন্য অপেক্ষা করেছিল? নাকি নাকি আমার ফিরে আসার আগেই তার জীবনে এমন কিছু ঘটে গেছে যার কথা আমি এখনো জানি না? আমি তখনও জানতাম না, আদিবের জীবনের সেই গোপন সত্যিটাই আমাদের গল্পের শেষ অংশটাকে সবচেয়ে বেশি বদলে দেবে। আমি আদিবের হাতে থাকা কাঠের পাখিটার দিকে তাকিয়েছিলাম। আমার নিজের পাখিটার মতোই দেখতে, শুধু ওটার গায়ে খোদাই করা ছিল আমাদের প্রথম দেখা হওয়ার তারিখ। আমি আস্তে করে জিজ্ঞেস করলাম, তুমি এটা এত বছর ধরে রেখেছ? আদিব মৃদু হেসে বলল, তুমি তোমারটা রেখেছিলে? আমি মাথা নাড়লাম, হ্যাঁ। সে বলল, তাহলে আমি কেন রাখব না? আমার চোখে পানি চলে এলো। আমি এত বছর ধরে ভেবেছিলাম আমাদের গল্পটা শুধু আমার কাছেই ছিল, কিন্তু না, আদিবও সেই গল্পটা নিজের ভেতরে বয়ে নিয়ে বেরিয়েছে। 10টা বছর। আমি ধীরে ধীরে বললাম, আদিব। সে আমার দিকে তাকালো। আমি তোমাকে একটা কথা বলতে এসেছি। কি কথা? আমি অনেকক্ষণ চুপ করে থাকলাম। তারপর বললাম, সেদিন আমি তোমাকে ছেড়ে যাইনি। আদিবের মুখের হাসিটা ধীরে ধীরে মিলিয়ে গেল। আমি বললাম, আমি সত্যিই তোমাকে বলতে চেয়েছিলাম যে আমি চলে যাচ্ছি। আমি চেয়েছিলাম তুমি জানো, কিন্তু আমার গলা কেঁপে গেল। আমি ভয় পেয়েছিলাম। আদিব কিছু বলল না। আমি চোখের পানি মুছে বললাম, আমি ভেবেছিলাম তুমি হয়তো আমাকে থামাবে, আর আমি জানতাম না আমি কি করব। তাই আমি কিছু না বলেই চলে গিয়েছিলাম। বৃষ্টির শব্দের মধ্যে আমার নিজের কণ্ঠটাও যেন হারিয়ে যাচ্ছিল। আমি বললাম, আমি তোমাকে ভুলিনি আদিব, একদিনের জন্যেও না। আদিব মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আমি ভেবেছিলাম হয়তো সে কিছু বলবে না, হয়তো এত বছর পর এই কথাগুলোর আর কোনো মূল্য নেই। কিন্তু কিছুক্ষণ পর সে খুব আস্তে বলল, আমি জানতাম। আমি অবাক হয়ে তাকালাম, কিভাবে? আদিব আমার দিকে তাকালো, তার চোখেও পানি। সে বলল, তুমি যাওয়ার আগের দিন তুমি আমার সঙ্গে যেভাবে কথা বলেছিলে, আমি বুঝেছিলাম কিছু একটা হয়েছে। তুমি বারবার আমার দিকে তাকাচ্ছিলে, কিছু বলতে চেয়েও বলছিলে না। আমি সেদিন বুঝিনি, কিন্তু তুমি চলে যাওয়ার পর বুঝেছিলাম। আমি কাঁদতে কাঁদতে বললাম, তাহলে তুমি আমাকে খুঁজলে না কেন? আরিব হেসে ফেলল, সেই পুরনো শান্ত হাসি। কিভাবে খুঁজতাম? আমি চুপ করে গেলাম। সে বলল, তোমার কোনো ঠিকানা ছিল না, তোমার পরিবারের কারো সঙ্গে যোগাযোগ ছিল না, আর তুমি তো আমাকে কোনোদিন বলনি তুমি কোথায় যাচ্ছ। আমি মাথা নিচু করলাম। সে আবার বলল, তাই আমি শুধু অপেক্ষা করেছি, ভেবেছি একদিন তুমি আসবে।
আমি ফিসফিস করে বললাম, কিন্তু তুমি তো চিঠিতে লিখেছিলে আমাকে খুঁজতে না। আদিব কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর বলল, হ্যাঁ। কেন? সে নদীর দিকে তাকালো। কারণ আমি ভয় পেয়েছিলাম। আমি অবাক হলাম। তুমি? সে মৃদু হেসে বলল, হ্যাঁ, আমি ভয় পেয়েছিলাম যদি তোমাকে খুঁজে পাই আর তুমি আমাকে বলো তুমি আমাকে ভুলে গেছো। আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আদিব বলল, তাই আমি চেয়েছিলাম যদি তুমি ফিরে আসো তাহলে নিজের ইচ্ছায় আসো, কেউ যেন তোমাকে আমার কাছে নিয়ে না আসে, কোনো বাধ্যবাধকতা থেকে না। শুধু সে আমার দিকে তাকালো। আমার জন্যে। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। কাঁদতে কাঁদতে বললাম, আমি তো এসেছি। আদিবের চোখে পানি চলে এলো। আমি বললাম, শুধু তোমার জন্যে। কিছুক্ষণ আমরা দুজনেই চুপ করে দাঁড়িয়ে রইলাম। 10 বছর আগে এই জায়গায় দাঁড়িয়ে আমি বলেছিলাম, কাল আবার দেখা হবে। আজ 10 বছর পর আমি সত্যিই ফিরে এসেছি। কিন্তু একটা প্রশ্ন তখনও আমার মনে ছিল। আমি বললাম, আদিব, তুমি কি সত্যি আমার জন্য অপেক্ষা করেছিলে? সে একটু হাসল। তুমি কি মনে করো? আমি বললাম, আমি জানি না। আদিব বলল, আমি তোমাকে একটা কথা বলি। বলো। সে বলল, আমি তোমার জন্য 10 বছর অপেক্ষা করিনি। আমার বুকটা হঠাৎ থেমে গেল। আমি চুপ করে গেলাম। আদিব আমার দিকে তাকিয়ে বলল, আমি অপেক্ষা করেছিলাম তুমি ফিরে আসবে কিনা তার জন্য না। আমি অপেক্ষা করেছিলাম একদিন তোমাকে আবার দেখব কিনা তার জন্য। আমি কিছু বলতে পারলাম না। সে বলল, আর আজ আমি তোমাকে দেখেছি, তাই আমার অপেক্ষা শেষ। আমার চোখে পানি চলে এলো। আমি আস্তে করে বললাম, তাহলে এখন? আদিব আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, এখন আর অপেক্ষা নয়। তাহলে? সে হাত বাড়িয়ে দিল। এবার একসঙ্গে হাঁটা। আমি তার হাতের দিকে তাকিয়ে রইলাম। 10 বছর আগে যে হাতটা আমি ধরতে পারিনি, আজ সেই হাতটা আমার সামনে। আমি ধীরে ধীরে হাত বাড়িয়ে দিলাম। আদিবের হাত ধরলাম, আর আমরা দুজন বৃষ্টির মধ্যে হাঁটতে শুরু করলাম। সেদিন সন্ধে আমি আর আদিব আবার সেই নদীর পাড়ে গিয়েছিলাম, যেখানে একদিন আমরা ছোট ছিলাম, যেখানে আমাদের গল্প শুরু হয়েছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি কি জানো আমি তোমার জন্য কি রেখে গিয়েছিলাম? আদিব বলল, জানি। আমি অবাক হয়ে বললাম, কিভাবে? সে হেসে বলল, তোমার নানু আমাকে বলেছিলেন। আমি বললাম, তাহলে কাঠের পাখিটা তুমি আমার বাড়িতে রেখে গিয়েছিলে কেন? আদিব কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, কারণ আমি জানতাম তুমি ফিরে আসবে কিনা জানি না, কিন্তু যদি কোনোদিন ফিরে আসো তাহলে যেন বুঝতে পারো আমি তোমাকে ভুলিনি। আমি মৃদু হেসে বললাম, তুমি জানো আমি ভেবেছিলাম তুমি আমাকে ভুলে গেছো। সে বলল, আর আমি ভেবেছিলাম তুমি আমাকে ভুলে গেছো। আমরা দুজনেই হেসে ফেললাম। কি অদ্ভুত! 10 বছর ধরে দুজন মানুষ একই ভুল ধারণা নিয়ে বেঁচেছিল। দুজনেই ভেবেছিল অন্যজন ভুলে গেছে, অথচ দুজনেই মনে রেখেছিল। কয়েক মাস পর আমি আবার গ্রামে ফিরলাম। এবার একা নয়, আমার পরিবারও এসেছিল। আমরা নানুর পুরনো বাড়িটা বিক্রি করিনি, বরং ঠিক করলাম বাড়িটা রেখে দেব। কারণ কিছু বাড়ি শুধু ইট পাথর দিয়ে তৈরি হয় না, কিছু বাড়ির দেয়ালে মানুষের স্মৃতি লেগে থাকে। আর সেই বাড়ির পাশের পুকুর ঘাটে একদিন আমি আর আদিব বসেছিলাম। আমি বললাম, আদিব, তোমার মনে আছে? কি? তুমি একদিন আমাকে বলেছিলে আমি না এলে এই জায়গাটা ভালো লাগে না। আদিব হেসে বলল, হ্যাঁ। আমি বললাম, এখন? সে আমার দিকে তাকিয়ে বলল, এখন তো তুমি আছো। আমি হেসে ফেললাম। দূরে তখন সন্ধ্যের আজান ভেসে আসছিল। পুকুরের পানিতে সূর্যের শেষ আলো পড়েছিল। আর আমার মনে হচ্ছিল জীবন হয়তো সত্যিই কখনো কখনো মানুষকে দ্বিতীয় সুযোগ দেয়, শুধু আমাদের সেটা চিনে নিতে হয়। আজ এত বছর পর যখন আমি সেই সময়টার কথা ভাবি, তখন একটা কথাই মনে হয়, আমি যেদিন ওকে শেষবার দেখেছিলাম সেদিন ভেবেছিলাম সেটাই আমাদের শেষ দেখা। কিন্তু আমি ভুল ছিলাম, কারণ কিছু মানুষকে শেষবার দেখা যায় না, কিছু ভালোবাসা শেষ হয়ে যায় না, তারা শুধু সময়ের আড়ালে লুকিয়ে থাকে। একটা পুরনো গ্রামের বাড়ির মতো, একটা নদীর পাড়ের মতো, অথবা একটা ছোট্ট কাঠের পাখির মতো, যেটা কেউ বছরের পর বছর যত্ন করে রেখে দেয়, এই আশায় যে একদিন হয়তো সেই মানুষটা ফিরে আসবে। আমি জানি না
আমাদের গল্পটা যদি সেদিন অন্যরকম হতো তাহলে কি হতো? হয়তো আমরা অনেক আগেই একসঙ্গে থাকতাম, হয়তো এত বছর কষ্ট পেতে হতো না। কিন্তু একটা জিনিস আমি জানি, ভালোবাসা যদি সত্যি হয় তাহলে সময় তাকে মুছে ফেলতে পারে না, দূরত্ব পারে না, ভুল বোঝাবুঝি পারে না, এমনকি 10 বছরও পারে না। কারণ কিছু মানুষ আমাদের জীবনে আসে থাকার জন্যে, শুধু কখনো কখনো তাদের ফিরে আসতে একটু বেশি সময় লাগে। আর আমার গল্পটা সেদিন শেষ হয়নি যেদিন আমি ওকে শেষবার দেখেছিলাম। আমাদের গল্পটা শুরু হয়েছিল যেদিন আমি আবার ওকে খুঁজে পেয়েছিলাম। আর আজ যখন আমি আদিবের পাশে হাঁটি, তখন মাঝে মাঝে মনে হয় 10 বছর আগে সেই ছোট্ট মেয়েটা যদি জানতো একদিন সে সত্যিই ফিরে আসবে, তাহলে হয়তো সেদিন এত কাঁদতো না। হয়তো যাওয়ার আগে একবার ফিরে তাকিয়ে বলতো, আদিব, আমি আসব, একটু দেরি হবে, কিন্তু আমি আসবই। আর হ্যাঁ, আমি এসেছিলাম, একটু দেরিতে, অনেকটা কষ্ট নিয়ে, কিন্তু ঠিক সেই মানুষটার কাছে যার জন্যে আমার গল্পটা কোনোদিন শেষ হয়নি।